নমস্কার, আমি নবনীতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। ছেলেকে দুজনে মিলে স্কুলে দিয়ে আসলাম। আর স্কুল থেকে আসার সময় স্কুলের পাশে একটা বড় মার্কেট আছে, তো বাড়িতে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, ভাবলাম সেগুলো নিয়ে নিই এই সময়। তো একটু ব্রেড, ছেলের জন্য একটু ফল, এগুলো শেষ হয়ে গেছিলো, তো এগুলোই নিতে গেছিলাম। আর ঠাকুরের জন্য একটু ফুল নিলাম। তারপর দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। আর এবার একটু চা বসাবো ডোডোর পাপার জন্য। আর আজকের ব্লগে আমি এক ওলের ডালনার রেসিপি শেয়ার করেছি। তবে ওল তো মোটামুটি বর্ষাকালেই পাওয়া যায়। আর ওল ভাতে তো খেতে আমরা সবাই খুব ভালোবাসি, যেটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, অনেকে সর্ষে বাটা দেয়, নুন, এগুলো দিয়ে মেখে ওল ভাতে তো দুর্দান্ত খেতে লাগে। কিন্তু ওলের ডালনাও অনেকেই বাড়িতে রান্না করেন, কিন্তু এইভাবে যদি ওলের ডালনা রান্না করেন তাহলে আমার মনে হয় না নিরামিষের দিনেও কোনো অসুবিধা হবে। যারা নিরামিষ খান বা যারা যারা আমিষ খান, তাদের যেই দিনগুলো নিরামিষ, আমরা অনেক সময় ভাবতে থাকি যে আজকে কি রান্না করব। তো সেই নিরামিষের দিনে মোটামুটি একদিন এই ওলের ডালনা রান্না করাই যায়। এবং এই ওলের ডালনাটা আমি কিভাবে রান্না করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখলেই পুরোটা বুঝতে পারবেন। তবে আমি আজকে কিন্তু ওলের ডালনার রেসিপিতে পেঁয়াজ আর রসুন ব্যবহার করেছি। নিরামিষের দিনে পেঁয়াজ রসুনটা স্কিপ করলেই হবে। আমার যেহেতু আজকে নিরামিষ না, সেই জন্য আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করেছি। আর ওলের ডালনাটা আমি প্রত্যেক বছর বর্ষাকালে যখন ডোডোর পাপা ওল নিয়ে আসে তখনই বলে যে তুমি অর্ধেকটা ভাতে করবে আর কালকে কিন্তু ওলের ডালনা করবে। তো আমি সেইভাবেই করি। যাই হোক, কীভাবে আমি ওলের ডালনাটা রান্না করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি ফলগুলো সব বাইরেই রাখলাম, কারণ ফ্রিজে রাখলে অনেক সময় হয় আমার ছেলেকে দেওয়ার অনেকটা আগে বের করতে ভুলে যায়, তাই বাইরেই রাখলাম যাতে আমার মনে থাকে রোজ দিতে ওকে। আর এদিকে ডোডোর পাপাকে আমি চাটা দেওয়ার পরে ওর লাঞ্চের জন্য ভাতটা বসাতে গেলাম, তরকারি সবজিগুলো কাটতে গেছি। ওর বাবা বলছে তুমি সকালবেলা ছেলেকে ঘিয়ের পরোটা ভেজে দিচ্ছিলে না? আমি বললাম হ্যাঁ। বলছে আমি আজকে লাঞ্চে ভাত নেব না, তুমি আমাকে একটু ঘিয়ের পরোটা, মিষ্টি আর আলু ভাজা দিয়ে দাও। বলতে আমি আবার ওর পাপার জন্য আলু ভাজা করলাম, পরোটা ভাজলাম ঘি দিয়ে, আর একটু সোনপাপড়ি ছিল সেটাই দিলাম। তারপর ওর পাপা যেহেতু বাটার ব্রেড খেয়েছে সেই জন্য একটু ডিম সেদ্ধ দিলাম। ডিম সেদ্ধটা খেয়ে ওর পাপার লাঞ্চটা গুছিয়ে দিয়েছি। আর আমি একটু মুড়ি মেখেছি, কারণ কালকে রাতে একটু তরকারি বেশি হয়ে গেছিলো আর আমি জলে বসিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি। যদিও এখন খুব একটা আগের মতো মুড়ি মেখে খাওয়া হয় না, তবে অনেকেই হয়তো জানেন মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এইসব জায়গার মানুষরা সকালের জলখাবারে বেশিরভাগ সময় মুড়িই খেয়ে থাকেন। আর মুড়ি খেতে এরা খুব ভালোবাসে। তাই এইটুকু তরকারি আর কি করব, ভাবলাম জলে বসিয়ে রেখে দিয়ে সকালে একটু মুড়ি মেখে খেয়ে নেব। বাবা, মুড়িটা মাখা মাত্রই ডোডোর পাপার কিন্তু পেট ভর্তি, তারপরেও কিন্তু ও মুড়িতে ভাগ বসিয়েছে। বাড়িতে মুড়ি মাখা হলে আমার ছেলে আর ওর পাপা খাবে না, এটা হতেই পারে না। ওদের পেট ভর্তি থাকলেও মুড়ির ভাগ ওরা ছাড়বে না। যাই হোক, সব কাজ গুছিয়ে এবার ছেলেকে আনতে এসেছি। আসার সময় আমার ছেলে বললো ওদের স্কুলের গেটের সামনে আইসক্রিম আর একটু পাইনঅ্যাপেলের স্টল, একটা ঠেলা থাকে, ও বললো পাইনঅ্যাপেল খাবো, তাই জন্য অল্প একটু কিনেছি। ভাবছিলাম মিষ্টি হবে কিনা, ভীষণ মিষ্টি। তারপর ওখান থেকে স্কুল থেকে বেরিয়ে গেলাম একটু সবজি মার্কেটে, সেখানে একটা দোকান দেখতে পেয়েছে, আর দোকান দেখতে পেয়েও একটা ক্যান্ডি কিনেছে। যাই হোক, তারপর অটো পেয়ে গেছিলাম ভাগ্যিস, কারণ স্কুল থেকে বাচ্চাকে নিয়ে যদি ঝটপট বেরিয়ে পড়ি তাহলে আমাদের এদিককার অটো পেয়ে যায়। আর যদি একটু লেট হয়ে যায়, 5 মিনিটও লেট হয়ে যায়, তাহলে আর অটো পাবো না, তখন অগত্যা হেঁটে হেঁটেই আসতে হয়। স্কুল থেকে বাড়ি বেশি দূরে না, কিন্তু বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসতে একটু কষ্টই হয়। সেই জন্য অটো যাতে পাই সেই জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়ি স্কুল থেকে। এসে আমার ছেলেকে স্নান করিয়ে দিলাম। এবার আমি সকালে যে ফুল নিয়েছিলাম ঠাকুরের জন্য, ঠাকুরকে একটু ঠাকুরের পুজোটা করে নিলাম। তবে এই বর্ষার ফুল তো খুব একটা ফুল মার্কেট থেকে নিলাম ঠিকই, খুব একটা ভালো হয় না বর্ষার ফুল। যাই হোক,
যা পেয়েছি সেটাই ভালো। পুজো করার পর আমার ছেলেকে খাইয়ে দিই, ওকে আজকে একটু খিচুড়ি খাওয়াবো। আমার ছেলের পছন্দের খাবারের মধ্যে কিন্তু এই খিচুড়িটাও পড়ে। গাজর, আলু আর একটু বিনস, চাল ডাল এই সব দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিলাম, একটু বাটার দিয়ে দিলেই ব্যাস ও খেয়ে নেবে। তারপর একটু খেললো 1-1.5 ঘন্টা পরে, এই এখন বিকেল 4টে মতো প্রায় বেজে গেছে, 1-1.5 ঘন্টা নয়, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে। তারপরে বললো একটু লেবুর জুস খাবো, বলতে ওকে একটু লেবুর জুস করে দিলাম। তারপরে একটু পরে ও ঘুমিয়ে পড়েছিল এই সন্ধেবেলা, এবার ওকে ঘুম থেকে তুলবো। এখন এই সন্ধে 7টা মতো বাজে, ওর পাপা আসার টাইম হয়ে গেছে, তাই একটু ছোলা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই একটু সেদ্ধ করে তেলে নেড়ে নিলাম, কারণ ওর পাপা আবার একটু না তেলে নাড়লে খাবে না। আমার তো ছোলা আলু সেদ্ধ এমনিই ভালো লাগে, কিন্তু ওর পাপাকে দিলে একটু তেলে নেড়ে দিতে হয়। আর আসার সময় চানাচুরটা শেষ হয়ে গেছিলো বলে ওর পাপা ল্যাব থেকে আসার সময় একটু চানাচুর নিল, আর ছেলে লাড্ডু খেতে খুব ভালোবাসে, তাই একটু লাড্ডু এনেছে। আমরা যখন প্রথম কলকাতা থেকে জামশেদপুরে শিফট করলাম, আমরা প্রথমে যেটা খোঁজ করেছি সেটা হচ্ছে মিষ্টির দোকান। আমরা ভাবছিলাম মিষ্টির দোকান কোথায় পাবো ভালো। কয়েকটা দোকান থেকে, কাছাকাছি কয়েকটা দোকান থেকে ওর পাপা মিষ্টিও এনেছে, লাড্ডু এনেছে, খুব একটা ভালো খেতে না, একেবারেই বাজে খেতে। রসগোল্লা তো সে মুখে দেওয়ার মতো না। তারপর ডোডোর পাপার ল্যাব থেকে দেখলাম একবার কোনো একটা কারণে 2-3 বার কোনো একটা কারণে বেশ 2-3 বার প্যাকেট এনেছিল বাড়িতে। তখন দেখলাম এই পূজা দোকানটা থেকে আর একটা কী দোকান আছে সেখান থেকে ওই ওদের ল্যাব থেকে মোটামুটি সব মিষ্টি আনায়। তো দেখলাম, খেয়ে দেখলাম ভীষণ ভালো টেস্ট। তারপর থেকে মিষ্টির দোকানের খোঁজ পেয়ে গেলাম। এখন থেকে ওর বাবা এই দুটো দোকান থেকেই নিয়ে আসে, এই পূজা নয়তো আর একটা দোকানের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এই দুটো দোকান থেকে এখন মিষ্টি আনায়। ভীষণ ভালো মিষ্টি এখানে পাওয়া যায়, রসগোল্লা থেকে শুরু করে লাড্ডু, বিভিন্ন রকম, মানে আমাদের কলকাতার মতো অত সন্দেশের বাহারি সন্দেশ পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন পাওয়া যায়। তবে কলকাতার মিষ্টির স্বাদ একেবারেই আলাদা, কলকাতার রসগোল্লা কলকাতার মতনই টেস্ট। তবে যাই হোক, নাই মামার থেকে কানা মামা ভালো, সেই অনুযায়ী মোটামুটি এখানে এই দুটো দোকানে মিষ্টি খুব ভালো পায়। আর মিষ্টির দোকানটা যেহেতু বাড়ির থেকে একটু দূরে, তাই সবসময় মিষ্টি আনা সম্ভব না হলে ওই হলদিরামের সোনপাপড়ি, মানে মানে অগত্যা ওটাই খেতে হয় আর কি, ওটা অনলাইন নিয়ে নিই ব্যাস। যাই হোক, ওলের এবার ছেলেকে সন্ধেবেলা একটু খাওয়া দাওয়ার পরে পড়তে বসালাম, এরপর রাতের রান্নার দিকে এগিয়ে গেলাম। আগে ওলটাকে হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, তারপর আলুটাকে কড়ার মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হতে আলুটা হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে আসলে তারপরে ওলটাও ওর সাথে একটু নেড়ে নেব। খুব বেশি যে ভাজতে হবে ওল বা আলু একেবারেই না, তবে ওলের ডালনায় কিন্তু আলুর পরিমাণটা একেবারেই কম দিতে হবে। আলু না দিলেও চলে, কিন্তু আমাদের তো বিরিয়ানিতেও আলু চাই, তাই ওলের ডালনাতেও আলু ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, যে আলু খাবে না সে আলু দেবে না। অল্প একটু নেড়ে নিয়ে ওগুলোকে তুলে রাখলাম, নুন হলুদ দিয়ে নেড়েছিলাম, তুলে রাখলাম। এরপর কড়ার মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিলাম। আমি আগেই বলেছি আজকে যেহেতু নিরামিষ না, তাই আমি রসুন পেঁয়াজটা দিয়েছি। নিরামিষের দিনে যারা করবে বা যারা নিরামিষ খায় তারা যখন করবে রসুন পেঁয়াজটা স্কিপ করবে। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি এতে টমেটো দিয়ে দেব। টমেটোগুলো আর একটু ছোটো কুচি করলে ভাজতে সুবিধা হয়। যাই হোক, আমি তাড়াহুড়ো করে এরমভাবে কেটেই দিয়ে দিয়েছি। টমেটোটাকে ভালো করে নেড়ে একদম গলিয়ে নেব, খুব ভালো করে ভাজতে হবে টমেটোটা, একেবারেই যেন গোটা গোটা না থাকে। এরপর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর জিরে যেহেতু ফোড়ন দিয়েছি আর জিরের গুঁড়ো দিইনি, একটু ধনের গুঁড়ো দিয়েছি। তারপর মশলাটাকে হালকা একটু নেড়ে নেব, তেলটা একটু বেরিয়ে বেরিয়ে আসবে। এটা যারা রান্না করেই তো তেলটা ছেড়ে দিয়েছে, যারা রান্না করে তাদের এই আইডিয়াটা আছে যে মশলাটা কতক্ষণ কষাতে হবে। তেলটা ছেড়ে দিলে আমি আবার আলু আর ওলটা ওতে তুলে দেব, দিয়ে মশলাটার সাথে হালকা একটু নেড়ে চেড়ে তারপর জল দেব। জল দিয়ে দিলাম। তবে তরকারির কালারটা এত লাল লাল হয়েছে কিন্তু শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কার জন্যে না, তরকারির কালারটা লাল হয়েছে, আমি একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। এবার তরকারিটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ওল সেদ্ধ হতে একটু সময় লাগে, আর সেদ্ধ না হলে আবার একেবারেই খেতে ভালো লাগে না। ওলের যে স্বাদ, যদি ওলটা যদি প্রপারলি রান্না না হয়, প্রপারলি কুক না হয়, তাহলে কিন্তু ওলের স্বাদ ভালো লাগে না। আবার ওল ওভার কুক হয়ে গেলেও কিন্তু তার স্বাদটা
অন্যরকম হয়ে যায়, সেটাও ভালো লাগে না। তাই একদম তরকারিটাকে একদম পারফেক্টলি কুক করতে হবে। তারপরে তরকারিটা নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু আগে দিতে ভুলে গেছি তাই এখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো, আর একটু ভাজা মশলা দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। ভাজা মশলা বলতে এটা কিন্তু আমি ঘরে মানে গরম মশলা বানিয়ে রেখেছি, এটা গরম মশলা। তো কারো যদি ঘরে বানানো গরম মশলা না থাকে, সে ওই কেনা, বাজারের কেনা প্যাকেট গরম মশলাও দিতে পারে। নামানোর আগে একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামাতে হবে। দুর্দান্ত স্বাদ হয় এই ওলের ডালনার। আমার তো এই ওলের ডালনা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, আমার আর কিছু লাগে না। আর ডোডোর পাপাও ওলের ডালনা খেতে বেশ ভালোবাসে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেউ যদি আমার এই রেসিপিটা দেখে এইভাবে ওলের ডালনা রান্না করে থাকেন, তাহলে রান্নাটা কেমন হলো আমাকে পরে কমেন্ট করে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে। বাই বাই।